প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের আলোচনা। জীববিজ্ঞান যে প্রথম পত্রে যে আলোচনা করছি সে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, চ্যাপ্টার 1, কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা মনে রাখো যে এই চ্যাপ্টার তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করে আর কি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো তোমার প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলবো যে তোমরা অনলাইন ক্লাসগুলো যেভাবে দেখছো, এই ক্লাসগুলো দেখার জন্য আরও নিয়মিত করবে, আরও বেশি করে আরও সব ভালোভাবে দেখবে। এটা এর জন্য তোমাদেরকে প্রত্যেকে আমার পক্ষ থেকে স্বাগতম। তো প্লিজ আজকে যে চ্যাপ্টার আলোচনা করা হচ্ছে, তো প্লিজ আমি আমার হোয়াইট বোর্ডের দিকে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ক্লাসের দিকে মনোযোগীভাবে দেখবে এবং প্রথম থেকে শেষ করবে। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ সাবজেক্ট বায়োলজি পেপার 1, ডেট 18/11/2020, চ্যাপ্টার 1, কোষ ও এর গঠন। আলোচনা বিষয় আজকে কোষীয় অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি অ্যান্ড লাইসোসোম। তোমরা প্লিজ আজকে যে ভিডিওটা দেখতেছো আজকে অনলাইন ক্লাস, এখানে কিন্তু কোষের যে 4টি কোষীয় অঙ্গাণু সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। এই 4টা কোষীয় অঙ্গাণুই কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জানার। তো আজকে আমরা এর আগেও বলেছিলাম যে দেখো যে ছবির মধ্যে যে একটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রথম ছবি। দ্বিতীয় ছবিটা হচ্ছে এটা হচ্ছে রাইবোজোমের ছবি। তৃতীয় ছবি হচ্ছে গোলগি বডির ছবি। চতুর্থ ছবি হচ্ছে লাইসোসোমের ছবি। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই এই ছবির দিকে তাকাও। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খেয়াল করে দেখো যে এর আগেও আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রোটোপ্লাজম নিয়ে একটি কথা আমি বলেছিলাম যে প্রোটোপ্লাজমের মধ্যে 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে কোষ ঝিল্লি, দ্বিতীয়টি হচ্ছে সাইটোপ্লাজম, তৃতীয়টি হচ্ছে নিউক্লিয়াস। এই 3টি অংশ মিলিত হয়ে কিন্তু একটা প্রোটোপ্লাজম গঠিত। তো এই প্রোটোপ্লাজমের মধ্যে আমরা যে প্রথম অংশটা, এই প্রথম অংশ কিন্তু অলরেডি আলোচনা করেছি। সেই আলোচনার মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে সেটা কোষ ঝিল্লি সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। এর আগেও ক্লাসে যে প্রোটোপ্লাজমের যে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো তোমরা তো জানো যে সাইটোপ্লাজমের সম্পর্কেও আলোচনা করেছিলাম। সাইটোপ্লাজমের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, সেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থানগুলোর মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি কোষীয় অঙ্গাণু সম্পর্কে গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। একটি হচ্ছে প্লাস্টিড, যেটাকে আমরা সবাই জানি ক্লোরোপ্লাস্ট হিসাবে। 2 নম্বরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুটো কিন্তু 2টি কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি যে সাইটোপ্লাজমের যে আরও কিছু যে কোষীয় অঙ্গাণু থাকে, এই কোষীয় অঙ্গাণু সম্পর্কে তোমাদেরকে আমি ইনফরমেশন দিব। তো একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। 2 নম্বরটা হচ্ছে রাইবোজোম, 3 নম্বরটা হচ্ছে গোলগি বডি, 4 নম্বরটা হচ্ছে লাইসোসোম। এই 4টা অংশ, 4টি কোষীয় অঙ্গাণু নিয়ে কি আজকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, যে আজকে যে কোষীয় অঙ্গাণুর দিকে তাকাচ্ছ, দেখো যে এখানে ফার্স্ট যে কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই তোমরা খেয়াল করে দেখো যে এখানে 3টা ছবি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে নালিকা সদৃশ্য, ঠিক আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে অমসৃণ নালিকা সদৃশ্য, সেটাকে সিস্টানি বলবো। একটা হচ্ছে গোলাকারকৃত, সেটা হচ্ছে
ফোস্কার মতন, সেটা হচ্ছে ভেসিকল বলবো। আর যেটা হচ্ছে শাখায় নালীবিহীন নালিকার সদৃশ্য, সেটা হচ্ছে টিউবিউলস বলবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে কোষীয় অঙ্গাণু তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি, অবশ্যই তোমরা 4টা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে আবিষ্কারকের নাম, অনেক সময় নামকরণের নাম। অনেক বিজ্ঞানী আবিষ্কার যেটা করে সেই নামকরণ করে, কিন্তু কিছু কিছু কোষীয় অঙ্গাণু আবিষ্কার একজন করছে, নামকরণ করেছে আরেক বিজ্ঞানী। দ্বিতীয় অংশটা হচ্ছে এদের যে গঠন, এই গঠন সম্পর্কে আলোচনা করব। চতুর্থ হচ্ছে এদের যে কাজ, এই কাজ সম্পর্কে কী কী ফাংশান, এই কোষীয় অঙ্গাণুগুলো কী কী ভূমিকা হতে পারে কোষের জন্য, সেই সম্পর্কে আমাদের অন্তত বইয়ের মধ্যে 7 থেকে 8টি আলোচনা করা থাকে। অন্তত 3 থেকে 4টি মেন কাজগুলো আমাদের জানতে হবে। প্লিজ আমি প্রথমে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম বলবো। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামকরণটা কীভাবে উৎপত্তি হয়েছে, প্রথমে এর উৎপত্তির কথা আমি বলবো। এটা হচ্ছে সাইটোপ্লাজমিক ঝিল্লি বা নিউক্লিয়াস ঝিল্লি থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়েছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করেন? 1945 সালে বিজ্ঞানী পোর্টার ইনি এবং তার সহযোগী মিলে যকৃৎ কোষে প্রথম তিনি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পান বা আবিষ্কার করেন। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে, তোমরা দেখবা যে এটা কোষের মধ্যে 2 ভাবে অবস্থান করে। একটা হচ্ছে বিশেষ করে যেগুলো হচ্ছে সিস্টার্নি, এই সিস্টার্নিগুলোর মধ্যে তোমার 2টা ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে অমসৃণ, একটা হচ্ছে মসৃণ। এখানে কিন্তু ছবি যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে অমসৃণ। যেসব সিস্টার্নির সাথে রাইবোজোম যুক্ত থাকে সেগুলো হচ্ছে সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তো এদের যে গঠন, এই গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চৌবাচ্চা এবং নালিকার সদস্য, সেগুলোকে আমরা সিস্টার্নি বলবো। এবং এদের গায়ে যে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত থাকে, সেটা হচ্ছে রাইবোজোম যুক্ত দেখানো হচ্ছে সেই সব সিস্টার্নির মধ্যে। ভেসিকলের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফোস্কার মতন গোলাকৃত, এটা হচ্ছে ভেসিকল বলে থাকে। আর নালিকার সদৃশ্য এটাকে টিউবুলস থাকে। এই 3 ধরনের কি থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কি আমরা কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান দেখা যায়। আর যেগুলো যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নির মধ্যে কোনো রাইবোজোম যুক্ত থাকবে না, সেগুলো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এদের কি কাজ করে থাকে, সেটা হচ্ছে যে কোষের যে প্রোটোপ্লাজমের কি হচ্ছে কাঠামো হিসাবে কাজ করে থাকে। 2 নম্বর হচ্ছে কোষের অপ্রোটিন অংশকে সংশ্লেষণ করতে সহায়তা করে থাকে। এই দুটি যে কাজটা, এই দুটি কাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে এরা আবার অনেক সময় লিপিড গ্লাইকোজেনের সংশ্লেষণের কাজ করে থাকে। এই জন্য চতুর্থ যে কাজ, সেটা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের কি হচ্ছে একটা হচ্ছে প্রোটিন এবং লিপিডের অন্তঃবাহক হিসেবে কাজ করে থাকে। তো আমরা আজকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সম্বন্ধে তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম। 2 নম্বর ইনফরমেশন হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে রাইবোসোম, যেটাকে রাইবোজোমও আমরা বলতে পারি। এই রাইবোজোমটা আমরা একটা ছবি আমরা তোমাদের সামনে প্রেজেন্টেশন করিয়েছি। এই রাইবোজোমের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট ক্লোড। 1954 সালে তিনি এই রাইবোজোম দেখতে পান, এবং কিন্তু এই রাইবোজোমের নামকরণ পরবর্তী 1958 সালে রবার্টস এই নামকরণ করেন। এই রাইবোজোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই রাইবোজোমগুলো সাধারণত 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে 70S রাইবোজোম, একটা হচ্ছে 80S রাইবোজোম। তো এখানে আমরা যে ছবিটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 80S রাইবোজোম। তো 70S রাইবোজোমগুলো সাধারণত আদি কোষে দেখা যায়।
আমরা জানি যে আদিকোষ এবং প্রকৃতি কোষের মধ্যে যখন পার্থক্য আমরা বলি বা লিখি, সেই সময় আমরা একটা পার্থক্য দেখাই যে সাধারণত আদিকোষ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এদের ক্ষেত্রে সাধারণত কি 70S রাইবোজোম দেখা যায়। আর সাধারণত প্রকৃতি কোষ যাদের ইউক্যারিওটিক সেল যাদের আছে তাদের ক্ষেত্রে সাধারণত 80S রাইবোজোম দেখা যায়। তো এই 70S এবং 80S এর মধ্যে আবার পার্থক্য রয়েছে যে এই 70S এর মধ্যে দুটি উপএকক থাকে, সাব ইউনিট থাকে। একটা হচ্ছে 50S সাব ইউনিট, একটা হচ্ছে 30S সাব ইউনিট। আর 80S রাইবোজোমের মধ্যে দুটি সাব ইউনিট থাকে মাই স্টুডেন্ট, একটা পাচ্ছে 40S সাব ইউনিট, একটা হচ্ছে 60S সাব ইউনিট। তো মাই স্টুডেন্ট দেখতে পাচ্ছ যে এটার সাথে এই রাইবোজোমের অংশের সাথে tRNA যুক্ত আছে এবং mRNA যুক্ত আছে এই রাইবোজোমগুলো। তো এই রাইবোজোমের মধ্যে দেখো যে রাইবোজোমের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এই রাইবোজোমের এবং প্রোটিনের অনুপাত কত থাকে তোমরা জানো? রাইবোজোমের মধ্যে অর্থাৎ এদের RNA এবং প্রোটিনের অনুপাত 1:1। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে অনেক সময় তোমাদের এমসিকিউর মধ্যে যে কোন কোষীয় অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তুমি রাইবোজোম, লাইসোসোম, সেন্ট্রোসোম, গোলগি বডি, আমরা একবারেই উত্তরও দিতে পারি যে সেটা হচ্ছে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তো তাহলে আমরা প্রধান যে কাজ, সেই কাজটা বলতে পারি যে উদ্ভিদ অর্থাৎ কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলা হয়ে থাকে। এছাড়া এটা আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ কাজ করে থাকে। অর্থাৎ একটা কোষের মধ্যে 50% রাইবোজোম অ্যান্ড তাদের উপাদানের মধ্যে কি থাকে RNA এবং প্রোটিন হচ্ছে 50% কাজ করে দেয় রাইবোজোম। তো মাই স্টুডেন্ট আরেকটি খুব গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা 3 নম্বর হচ্ছে গোলগি বডি। তো প্লিজ মাই স্টুডেন্ট গোলগি বডির দিকে একটু খেয়াল করে দেখো যে এই গোলগি বডির মধ্যে একটু বিজ্ঞানী ক্যামিলো গোলগি 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষের মধ্যে এই কোষীয় অঙ্গাণু আবিষ্কার করেন এবং তার নাম অনুযায়ী এটির নাম গোলগি বডি বা অনেক সময় গোলজি বডি, কেউ গোলজি বলে, কেউ গোলগি বডি। আসলে গোলগি বডিটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই গোলগি বডির এটা দুটো সাইড রয়েছে, এটা অনেকটা নালিকার সদৃশ্য থাকতে পারে, ভ্যাসিকলও থাকতে পারে এবং এই নালিকা এবং ভ্যাসিকল সমন্বয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে গোলগি বডি, যেটাকে আমরা বলবো TGN। ঠিক আছে, তো এটা ট্রান্স গোলগি নেটওয়ার্ক বলা হয়ে থাকে। তো মাই স্টুডেন্ট দেখো গোলগি বডির এটা হচ্ছে কোষ আবরণী দিক আর একটা হচ্ছে কোষের ভিতরের দিক। কোষ আবরণী দিকটাকে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফেস, আর কোষের কেন্দ্রের দিকে সাইটোপ্লাজমের ভিতরের দিকে অবস্থানটাকে বলা হচ্ছে থাকে, সেটাকে বলা হচ্ছে সিসফেস। দেখতে পেরেছো যে এখানে গোলগি বডির মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে সিস্টার্না, এটাকে ট্রান্সসিস্টার্না বলা হয়। অর্থাৎ যেটা হচ্ছে ট্রান্সসিস্টার্না হচ্ছে যেটা কোষ আবরণীর দিকে, সেটাকে বলবো ট্রান্সসিস্টার্না। আর কোষের অর্থাৎ কেন্দ্রে বা নিউক্লিয়াসের দিকে সেটাকেও সিস্টার্না বলবো। আর মাঝখানে যে সিস্টার্নাগুলোকে বলা হচ্ছে মেডিয়াল সিস্টার্নি। সিস্টার্না বলতে এক বচন আর সিস্টার্নি বলতে বহু বচন বলা হয় থাকে। তো তাহলে আমরা গোলগি বডি সম্পর্কে আরেকটি কাজ সম্পর্কে আমরা জানবো। গোলগি বডির প্রধান কাজ হচ্ছে লাইসোজোমকে প্রস্তুত করা বা সংশ্লেষণ করে থাকে। আর এটি আরেকটা কাজ হচ্ছে অপ্রোটিন অংশকে সংশ্লেষণ করে থাকে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার এনজাইম ধারণ করে থাকে। এবং 4 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দিন যেটা পড়িয়েছেন কোষ প্রাচীর,
কোষ প্রাচীর যে মধ্য পর্দা বা যখন আমাদের সেল ডিভিশন হয়ে থাকে, আমরা জানি যে বিশেষ করে টেলোফেজের পর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস হয়ে থাকে। এই সাইটোকাইনেসিস সময় যে কোষ প্লেট তৈরি করতে গেলে যে 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 কোষীয় বিশেষ করে একটা রাসায়নিক উপাদান তৈরি হয়ে থাকে, সে প্রয়োজন হয়, সেটা কিন্তু গোলগি বডির থেকে আসে প্যাকটিন। এই প্যাকটিন জাতীয় আর সাইটোপ্লাজম ফ্যাগমোপ্লাস্ট, এই দুটো সমন্বয়ে কিন্তু কোষ প্লেট তৈরি হয়। এর মধ্যে গোলগি বডির থেকে প্যাকটিন জাতীয় পদার্থ মিলিত হয়। সেটা কি করে আমাদের অর্থাৎ সেটা হচ্ছে কোষের কী হচ্ছে অর্থাৎ কোষ প্লেট তৈরি করতে সহায়তা করে থাকে। তাহলে অলরেডি আমরা কি হচ্ছে আমরা গোলগি বডির সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা জানতে পারলাম। চতুর্থ নম্বর যেটা কোষীয় অঙ্গাণু, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাইসোসোম বা লাইসোজোম বলা হয়ে থাকে। তো এই লাইসোজোমের আবিষ্কার হচ্ছে 1955 সিডে ডুবে তিনি লাইসোসোমকে আবিষ্কার করে থাকেন। তো এই লাইসোজোমকে অর্থাৎ এটা দেখতে এতে অনেকটা বৃত্তাকার হয়ে থাকতে পারে, এটা দ্বি-স্তর বিশিষ্ট হতে পারে। এবং এই লাইসোসোমের মধ্যে আমরা জানি যে বিশেষ করে অপচ্য চর্বির অর্থাৎ মাইলিন তন্তু থাকতে পারে, ভ্যাকুইল থাকতে পারে এবং পরিপাক এনজাইম থাকতে পারে এবং দানা থাকতে পারে। তো লাইসোসোমের যে নামকরণ, এইটা নামকরণকে যদি আমি ভাঙি, এটা লাইসোসোম কথাটি আসছে, একটা হচ্ছে লাইটিক অর্থাৎ পাচন এবং সোমা অর্থাৎ দেহ অর্থাৎ পাচন অঙ্গ বা পাচন দেহ, যেটাকে আরেকটা হচ্ছে ডাইজেস্টিভ অর্গান বলা হয় লাইসোসোমকে। তো এই লাইসোসোম কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মানে কোষীয় অঙ্গাণু। এই লাইসোসোম কিন্তু আমাদের বিশেষ করে সাধারণত প্রাণী কোষের আগের থেকে উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। তো বর্তমানে কিছু উদ্ভিদ কোষের মধ্যেও এই লাইসোসোম উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এখন লাইসোসোমগুলো সাধারণত কোথায় বেশি করে থাকবে, বিশেষ করে প্রাণীদের মধ্যে বৃক্ষের মধ্যে লাইসোসোম বড় আকৃতিতে পাওয়া থাকে। আর একটা হচ্ছে লাইসোসোমের সবচেয়ে বেশি অবস্থান রক্তের মধ্যে ডাব্লিউবিসিতে অর্থাৎ শ্বেত রক্তকণিকাতে এই লাইসোসোমের উপস্থিত বেশি। আর লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসিতে লাইসোসোম উপস্থিত থাকে না। তো লাইসোসোমের প্রধান কাজটা কী কাজ করে থাকে, তখন আমরা জানি যে লাইসোসোম সাধারণত ডাব্লিউবিসিতে উপস্থিত, শ্বেত রক্তকণিকায় উপস্থিত। এই জন্য লাইসোসোম সাধারণত সাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে থাকে। 2 নম্বর হচ্ছে লাইসোসোম অনেক এনজাইম ধারণ করে থাকে। আমরা জানি যে লাইসোসোমের প্রায় 40 প্রকার এনজাইম ধারণ করে থাকে। 4 নম্বর হচ্ছে লাইসোসোমকে আমরা যখন তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর যখন ফেটে গিয়ে লাইসোসোম থেকে এনজাইমগুলো কি হয়, ক্ষরণ ঘটে। তখন এই ক্ষরণের কারণে আমাদের কি হচ্ছে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বিগলিত হয়ে যায়। এটাকে আমরা অটোফেগি, এবং এই অটোফেগি পরবর্তীতে অটোলাইসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়ে থাকে। এটা লাইসোসোম করে থাকে। লাইসোসোম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অকেজো কোষকে ধ্বংস করে থাকে। তো আমরা জানি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে অকেজো কোষগুলো যদি ধ্বংস না হতো তাহলে আমরা প্রতিটি মানুষের বা প্রতিটি প্রাণীর মধ্যে টিউমারের আধিক্য বা ক্যান্সার আধিক্য বেশি দেখা যেত। কারণ এই আধিক্য কাজটাকে অর্থাৎ অনেক প্রতিহত করে থাকে সে লাইসোসোম, সেটা কি করে থাকে, অকেজো কোষকে ধ্বংস করে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 4টি টপিকস সম্পর্কে আমরা জানতে পারলাম। আবার রিভিউ করতেছে এই টপিকসগুলো কী ছিল। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, 2 নম্বর ছিল রাইবোজোম, 3 নম্বর ছিল এবং গোলগি বডি, এবং 4 নম্বর ছিল লাইসোসোম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা এই যে ইনফরমেশনগুলো নিয়েছো তারা প্রথম থেকে ভিডিওটা শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং এই সম্পূর্ণ দেখার ফলে তোমরা এই জিনিসটা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার ধারণা পাবে। এবং এই ধারণাটা নিয়ে তুমি তোমার যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের সাথে অবশ্যই এগুলোকে আয়ত্ত করবে এবং তোমাদের
এবং এই আয়ত্তগুলোকে আরও দিনে দিনে যে বৃদ্ধি হয় সেটা আমরা কোঅপারেশনগুলোকে আমরা চাবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে সামনে শীতের মৌসুম, অনেক জায়গায় শীত পড়ে গেছে। তো তোমরা জানো যে এই শীতের মৌসুমে যে বর্তমানে যে মহামারী, এটা আবার নতুনভাবে বৃদ্ধি হওয়ার চান্স আছে। তো অবশ্যই এই মৌসুমে তোমরা অনেক বিশেষ করে এই মহামারী থেকে প্রতিহত হওয়ার চেষ্টা করবা। আর বর্তমানে তোমরা সবাই সরকারি নির্দেশনা যে প্রত্যেকে যে মাস্ক ব্যবহার করব, কারণ বিশেষজ্ঞদের মধ্যে মাস্ক ব্যবহারের মাধ্যমে এই রোগ বা এই সংক্রমণ থেকে অনেকটাই প্রতিহত হওয়া যায়। এই জিনিসটা তোমরা সবাই পালন করার চেষ্টা করবা। আর সবাই তোমাদের সকলেই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে অনলাইন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।